শেখ হাসিনা তো সালমান রহমানকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। তো সালমান এফ রহমান তো অনেক সাকসেসফুল, জাহিদুর রহমানের চেয়ে তো সাকসেসফুল। গোলাম মাওলা রনি, আপনার কাছে আবার আসতে চাই। যদিও বিচ্ছিন্নভাবে আলোচনাটা হয়েছে, জ্বালানি তেলের 2 দফা মূল্য বাড়লো, বিদ্যুতের দামও বাড়লো, মানে এতে জনজীবনে তো একটা অস্বস্তি আবার নতুন করে সৃষ্টি হয়েছে। কি বলবেন আপনি? না, এখানে আসলে বলার মতো কিছু নেই, যেহেতু সরকার গণশুনানি করেনি। যারা বিভিন্ন সময়, সরকার তো সবসময় আসলে এককভাবে সিদ্ধান্ত নেয়, গণশুনানিটা একটা ফর্মালিটিস, তবুও মানুষ মনে করে যে অ্যাটলিস্ট আলোচনা হয়েছে, নিজেদের বেদনার কথাগুলো বলা গেছে। এবং গণশুনানিতে প্রায় যেটা একটা বার্গেনিং করার একটা স্কোপ থাকে যারা ওখানে শুনানিতে যায়। তো এবার সেটা না করে তারা সরাসরি একটা সিদ্ধান্ত নিল। এখন সরকারের যারা পক্ষের লোক তাদের সবাই বলছে যাচ্ছে ঠিক আছে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা বিদ্যুৎ ফ্যান চালিও না, ডিসকানেক্ট করে দাও, তোমাদেরকে কে বিদ্যুৎ ব্যবহার করতে বলছে, হাত পাখা ব্যবহার করো। এখন এরকম দেখলাম ইন্টারনেটে এই ধরনের কথাবার্তা হচ্ছে যে সরকারের যারা কট্টর মানে পক্ষের লোক তাদের বক্তব্য হলো যে সরকার তার খরচ মেটানোর জন্য প্রয়োজনে সে বিদ্যুতের দাম বাড়িয়েছে। আপনি ইউ হ্যাভ ম্যানি অপশন, আপনার যদি সেটা ভালো না লাগে আপনি সোলার দিয়ে চালান। আপনি যদি সোলার দিয়ে না চালাতে চান আপনি আদিম যুগে ফিরে যান, তাল পাখা ব্যবহার করেন। আপনাকে কে এসি ব্যবহার করতে বলছে? আপনি গরমে থাকতে পারেন, এটা তো আপনার সমস্যা। কত মানুষ মরুভূমিতে থাকতেছে না, কত মানুষ আমাজনের জঙ্গলে থাকতেছে না। আমাদের গ্রামও তো এখন অনেক লোকে, ঢাকা শহরের কাছাকাছি অনেক লোক আছে যারা এখনও সেই আদিম কায়দায় সেই টয়লেট সারে, সেই আদিম কায়দায় সেই এই যে ঢাকাতে মান্ডাতে সেদিন ওই যে এক মন্ত্রী বললেন যে সে যে এলাকায় থাকে তার এলাকাতে অনেকগুলো শাকও আছে যেগুলো বাঁশের তৈরি, এই ঢাকার মান্ডাতে, আন্ডার দ্য সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে। তো এরকম তো অনেক আছে। এখন আপনি গুলশান বনানীতে আপনার থাকতে হবে কেন? আপনি গিয়ে মান্ডা থাকেন, আপনি গিয়ে সেখানে আপনার এসি লাগাতে হবে কেন? আপনি সেখানে তালপাথর লাগান, সব কিছু করতে পারেন। তো এই যে একটা জায়গাতে মকারিতে চলে আসছে পুরো জিনিস, এনি সিরিয়াস ঘটনা। একদম ধরেন শিক্ষামন্ত্রী বা যে কোনো একটা মন্ত্রী একটা অনুষ্ঠানে যাচ্ছেন, তার সামনে ছোট ছোট বাচ্চারা তার সঙ্গে সেলফি তুলছে, তার সঙ্গে মস্করা করছে, কি খবর, কেমন আছো, ভালো নাকি, লেখাপড়া করছে। তো মন্ত্রীর সামনে 3-4 পড়ে এরকম ছেলেরা মেয়েরা তার মানে তার ডায়লগ নিয়ে মকারি করছে। তাহলে আমাদের যে রাজনীতি, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তো তাদেরকে নিয়ে যদি জনগণের মধ্যে একটা সম্ভ্রম না থাকে, মর্যাদা বোধ না থাকে, যে কোনো একটা সিদ্ধান্তের প্রতি যদি জনসমর্থন না থাকে, আর সরকারও যদি মনে করে যে না আমাকে নিয়ে কে কি বললো, কে কি মকারি করলো, যা কিছু করলো তাতে আমার কি আসে যায়, তাহলে আসলে রাষ্ট্র চলে না, এগোতে পারে না। ধরুন সরকার যা কিছু করছে, সরকার তো বলছে কাগজে কলমে আমাদেরকে সেবা দিচ্ছে। সরকার তো বলছে না যে আমরা এখানে একটা সামন্ততান্ত্রিক প্রথা চালাচ্ছি বা আমরা একটা ফ্যাসিজম চালাচ্ছি সেই ইটালির মতো, কিংবা আমরা এখন হিটলারের মতো নাসিবাদ চালাচ্ছি। তারা বলছে আমরা একটা গণতন্ত্র, জনগণের কল্যাণে কাজ করছি। এখন আপনি আমার কল্যাণের জন্য কাজ করুন, আমাকে তো জিনিসটা বুঝতে হবে। তো সেই বোঝানোর দায়িত্বটা তো সরকার নিচ্ছে না। এখন ইচ্ছা মতো সে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, ইচ্ছা মতো তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যদি নিয়মটা এমন হতো যে ঠিক আছে 3-4 দিন এভাবে আলোচনা হতো, পত্রপত্রিকাগুলো সংবাদ সম্মেলন করতো, যেরকম ব্যাপার আন্তর্জাতিক বাজারে আমার এইভাবে আমি তেল কিনছি, আমার এত টাকা লস গেছে, এত টাকা, যেমন আগের বার তেলটা যখন বেড়ে গেল, মানে তেল পাওয়া যাচ্ছিল না, আন্তর্জাতিক বাজারে হলো, তখন পাবলিকই বলছে যে আজকে তেলের দাম আপনি বাড়িয়ে দেন। কিন্তু সে সময় বাড়ানো হয়নি। হ্যাঁ, তেলের দাম বাড়িয়ে দেন, কিন্তু আমাদের সাপ্লাইটা ওকে রাখেন। কিন্তু সেটা না করে অনেক দিন পর্যন্ত মানুষকে কষ্ট দেওয়া হলো। ও মাই গড, যে মুহূর্তে তেলের দাম বাড়ানো হলো সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে পুরো মানে দৃশ্যপট বদলে গেল। হ্যাঁ, দৃশ্যপট বদলে গেল। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে ইট ইজ এ পার্ট অফ দ্য কনস্পিরেসি। তো এইরকম যখন আপনি জনগণকে সম্মান করবেন না, মেহনতের যেটা মানে ইংরেজিতে যেটাকে বলা হয় যে মোস্ট কম্প্যাশনেট একটা শব্দ আছে, মানুষের হৃদয়কে বুঝতে পারা, বেদনাকে বুঝতে পারা, যেটা থিওডর রুজভেল্ট না, মানে থিওডর ডি রুজভেল্ট, যেটা প্রথম মহাযুদ্ধের পরে আমেরিকার হাল ধরেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হাল ধরেছিলেন, একটা পাতার পঙ্গু ছিল। তিনি অনেক একনায়কতন্ত্র ছিলেন, প্রচণ্ড রকম যাকে বলা হয় দাম্ভিক ছিলেন, কিন্তু পুরো আমেরিকা আজ তাকে স্মরণ করে যে একমাত্র আমেরিকার মানুষের যে দুঃখ কষ্ট বেদনা তিনি হৃদয় দিয়ে বুঝতে পেরেছিলেন। এই জন্য বলা হয় মার্কিন জনগণের মন এবং মানসিকতা বোঝার জন্য সবচেয়ে সহানুভূতিশীল একজন রাজনীতিবিদ এই স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের এই দেশের লোকজন সব বুঝতেছে, যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, যে মানে গরমের মধ্যে কোট পরতে হবে, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়াতে হবে,
প্রধানমন্ত্রী যেটা বিড়াল আছে নাম জেবু, জেবুকে নিয়ে গান রচনা করতে হবে, তাকে তেল মারতে হবে, এই জিনিসটা খুব সুন্দর করে বোঝে। কিন্তু জনগণের উপর যে করটা চাপাতে হবে, সেই করটা নিয়ে যে জনগণের সঙ্গে এটা আলোচনা করতে হবে, জনগণের যে বিদ্যুতের দাম বাড়াতে হবে, এটা নিয়ে যে জনগণকে একটু সান্ত্বনার বাণী শোনাতে হবে, এটা কেউ কিন্তু বলছে না। এই যে মন্ত্রী দেখেন এত দাম বাড়িয়ে গেল, একটা দায়িত্বপূর্ণ পদ থেকে একটা দায়িত্বপূর্ণ কথা, সহানুভূতিমূলক কথা যেটা শুনলে কান জুড়িয়ে যায়, বুক ঠান্ডা হয়ে যায়, এরকম কথা কেউ বলছে না। ফলে দিন দিন মানে মানুষের মানে আবেগ, রাগ, ক্রোধ এমনভাবে বাড়ছে যে সবাই এখন বলছে যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারিই ভালো, ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই ভালো, এর চেয়ে নাহিদ ইসলামই ভালো। এই সমস্ত কথাবার্তা এখন কিন্তু মানুষজন বলছে যে ঠিক আছে, আমরা তো বুড়া মানুষ দেখলাম, সবই দলও দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জামাতও দেখলাম, এবার আমরা বাচ্চা ছেলেদেরকে আবার এনসিপিকে আমরা দেখি। এই ধরনের কথাবার্তা আজকের দিনের ডায়লগ। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান তিনি কিন্তু সংবাদ সম্মেলনে আজকে সুস্পষ্টভাবে বলছেন যে দ্বিতীয় দফা যে জ্বালানির তেলের দাম বাড়ানো হলো, এইটা বাজারে প্রভাব ফেলবে না, কারণ দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার ডিজেলের দাম বাড়ায়নি। প্রথমত হলো কি, জাহেদ ইজ টু ইয়াং, মানে একবারে সত্যিকারে বলতে হয় যে একেবারে ইয়াং। তাকে একটা পদে বসাই দিলে আসলে হয় না, তার কথা শোনার মতো অ্যাটেনশন জনগণের নেই। এবং আমাদের যারা যে সোসাইটি, এই সোসাইটিতে তো দীর্ঘদিন যাবৎ অনেক লোক আছেন আমাদের এই সমাজে, বড় বড় ব্যবসায়ী, এই পকেটে 5টা মন্ত্রী নিয়ে ঘুরেন, এই পকেটে 20টা এমপি নিয়ে ঘুরেন। এরকমও তো আমাদের সিভিল সোসাইটিতে অনেক নাগরিক আছে। আপনি এখনও ডাক্তার কামাল হোসেনের মতো মানুষ জীবিত আছে, এখনও সেই অর্থনীতিবিদ, সেই যে আমাদের রেহমান সোবান স্যারের মতো মানুষ আছেন। আপনি এখন তাদেরকে, জাহেদকে দিয়ে কথা শোনাচ্ছেন, ডাক্তার জাহিদুর রহমানকে দিয়ে কথা শোনাচ্ছেন, তাদেরকে আপনি মাহাদি আমিনকে দিয়ে কথা শোনাচ্ছেন, হুমায়ুন কবিরকে দিয়ে কথা শোনাচ্ছেন। ইটস এ ডিস্টার্বিং এলিমেন্ট। আমি তো বলছিলাম যে এই সেম কথাটাই যদি মির্জা ফখরুল সাহেব বলতেন, সেম কথাটা যদি আমির খুশরো মাহমুদ চৌধুরী বলতেন, নজরুল ইসলাম খান বলতেন, এটা শুনতে আরো ভালো শোনাতো, গয়েশ্বর রায় বলতেন। কিন্তু সরকারের মূল ব্যাপার হলো, সরকার এমন সব লোক তারেক রহমান সাহেব সামনে নিয়ে আসছেন, তার বক্তব্য হলো আমার যেহেতু একে ভালো লাগে, জনগণের একে ভালো লাগতেই হবে, দেয়ার ইজ নো ওয়ে। তাহলে মানে কি হলো, শেখ হাসিনা তো সালমান রহমানকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, তো সালমান এফ রহমান তো অনেক সাকসেসফুল, জাহিদুর রহমানের সে তো সাকসেসফুল। তারপরে সালমান রহমান এটাকে এস আলমকে তার খুব ভালো লাগতো, তো এস আলম এখন এখানে শরীফ জহিরকে আনছে বর্তমান সরকার। শরীফ জহিরের চেয়ে তো এস আলম অনেক অনেক বেশি এই সমাজে প্রভাবশালী ছিল, জনপ্রিয় ছিল। তখন এই যে যারাই ক্ষমতায় আসে তারা করে কি, তাদের যারা পছন্দ, যারা লোকজন আসে, তাদেরকে সামনে এনে জনগণের সামনেটা মাইক দিয়ে বলে যে এ কথা বলবে, এর কথা শুনতেই হবে, এবং এ যা বলে মাথা ঝুলাতেই হবে। কিন্তু এই সমস্ত কথা শুনলে যে আমাদের গোস্বা হয়, রাগ হয়। অনেক আগে একটা কথা শুনছিলাম, যে এখন যেমন ধরুন ভারতের যে পাপ্পু হিসেবে যাকে ডাকা হয়, এই বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, তো এখন তার একটা ইমেজ আসছে, সবাই তাকে ভালোবাসে, দায়িত্বপূর্ণ। কিন্তু আজ থেকে 20 ইয়ার্স আগে তিনি যখন রাজনীতি এলেন, তখন রাম জেঠমালানি, ভারতের একজন খুব বিখ্যাত তখন আইনমন্ত্রী ছিলেন, তা করণ থাপ্পর বিবিসির সংবাদদাতা তাকে জিজ্ঞাসা করলেন যে এরকম রাহুল গান্ধী সম্পর্কে আপনার মন্তব্য কি? তো সে বলছে যে বাবা, তোমাকে একটা কথা বলি, এই নামটা আমার সামনে আর উচ্চারণ করো না, এই নাম উচ্চারণ করো না, আমার ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে গোস্বায় এসে যায়। এখন আমাদের এই সমাজে, আমরা যারা এই সমাজে আছি, এখনও ধরেন আমাদের কোনো পদ নাই, মন্ত্রী নাই, পদ পদবি নাই, কিন্তু প্রধানমন্ত্রী এমন অনেক লোককে সিলেক্ট করেছেন যাদের কথা নিয়ে আমাদের আলোচনা করতে গেলে আমাদের আসলে লজ্জা লাগে, গোস্বা হয়, মেজাজ গরম হয়ে যায়। তো আমি মনে করি যে সরকার এই সমস্ত ব্যাপারে, সরকারের অনেক অনেক উইংস আছে, দেয়ার আর ম্যানি ম্যানি গুড পিপল আছে, এইরকম লোকজনকে দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কথা না বলানো এটি বেটার। অসংখ্য ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, কি বলবেন আপনি? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডিজেলের দাম বাড়ানো হয়নি গরিব মানুষের কথা ভেবে, এটা একটা ভালো নিঃসন্দেহে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে জ্বালানি ব্যবহার করি সেটা যদি 70 লক্ষ টন হয়, তার মধ্যে ধরেন 45 থেকে 48 লক্ষ টন হচ্ছে ডিজেল, আর তারপরে আছে পেট্রোল, তারপর আছে অকটেন, তারপর ফার্নেস অয়েল আছে, এবং জেট ফুয়েল আছে। জেট ফুয়েল আছে। এখন ডিজেল গরিব মানুষরা কি কাজে ব্যবহার করে? না, পরিবহনগুলো ডিজেল ব্যবহার করে। পরিবহনের মালিক তো আর গরিব মানুষ না। আচ্ছা, যে পরিবহনটা ব্যবহার করে মালিক হচ্ছে ধনীরা। ইরিগেশনেও ব্যবহৃত হয়, ইরিগেশনে সামান্য কিছু হয়, ব্যবহৃত হয় 18 লক্ষ টনের মতো ইরিগেশনে ব্যবহৃত হয়, এটা ঠিক। কিন্তু
এই যে একটা মানে মানে অনুপাত দাঁড় করিয়ে ফেলা হলো যে আমরা ডিজেলের দাম বাড়ালাম না, পেট্রোল অকটেনের দাম বাড়ালাম, গরিব মানুষের অসুবিধা হবে না। পেট্রোল অকটেন দিয়ে কি কি চলে? একদিকে যেমন প্রাইভেট কার চলে, প্রাইভেট কার যারা চালান তারা কারা? তারা তো শিল্প কলকারখানা অথবা বাড়িওয়ালা কিংবা ব্যবসা বাণিজ্যের মালিক। তাদের যদি খরচ বাড়ে, এই খরচটা তারা কোথেকে তুলবেন? অবশ্যই তার প্রোডাক্ট থেকে তুলবে। প্রোডাক্ট থেকে তুলবেন। সে প্রোডাক্টের কনজিউমারকে ওই সাধারণ মানুষ। ফলে এই যে এত এত সিম্পল লজিক দিয়ে কি এটাকে বোঝানো যায়? জ্বালানি তেলের একটা বহুমুখী প্রভাব থাকে, যেটারই দাম বাড়ান না কেন তার একটা প্রভাব পড়বেই। প্রত্যক্ষ প্রভাবের চাইতে পরোক্ষ প্রভাব অনেক বেশি পড়ে। কারণ কোনো একজন মানুষ 1 লিটার তেল কিনেছে, এটাতে তার হয়তো 5 টাকা বেশি গেল, এটা তার ব্যক্তিগতভাবে পকেট থেকে 5 টাকা গেল, কিন্তু সারাদিনে সে যত ধরনের পণ্য ব্যবহার করলো তাতে যে তাকে কত বেশি টাকা দিতে হবে ওই হিসাবটা করলে পরোক্ষ প্রভাব অনেক বেশি। আমাদের যারা এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের এই হিসাবটা জানা আছে, কিন্তু জানা থাকা সত্ত্বেও তারা এটাকে আড়াল করতে চান। এই যে আড়াল করাটাই হচ্ছে এক ধরনের সঠতা। এর চেয়ে পরিষ্কার করে বললেই হতো যে আমরা এই কারণে তেলের দাম বাড়িয়েছি, তেলের দাম বাড়ানোর কারণে জনজীবনে এই ধরনের প্রভাব পড়তে পারে, এই প্রভাবটা মোকাবেলা করার জন্য আমরা এই ব্যবস্থা এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। উবার চালায় যে ছেলেটা বা পাঠাও চালায় যে ছেলেটা, ওর তো এই পেট্রোল অথবা অকটেনই নিতে হচ্ছে। এই ধরনের একটা বিষয় আছে। মোটরসাইকেল, হ্যাঁ মোটরসাইকেল পাঠাও বললাম এই কারণে। হ্যাঁ, তো এগুলোকে আমাদের একটু বিবেচনা রাখা উচিত। এক নাম্বার 2 হলো যে আমরা একের পর এক সরকার দেখছি, সরকারের প্রতি ক্ষুব্ধ হই। রনি ভাইয়ের ভাষায় আমাদের একটু গোস্বা হয় আর কি। হ্যাঁ, গোস্বা যে হই, গোস্বা নিবারণের উপায় কি? গোস্বা নিবারণের উপায় কি? শুধু আপনার প্রতি আমার গোস্বা হয়েছে ফলে আমি রনি ভাইয়ের দিকে গেলাম, রনি ভাইয়ের প্রতি গোস্বা হয়ে আবার আপনার দিকে এলাম, তাহলে আমাদের এই গোস্বা তো আমাকে কোনো পথ দেখাচ্ছে না। এই জন্য দরকারটা ছিল যে আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ যদি বলি, তিনি ওই যে 2 জনের নাম যেখানে বলেছিলেন, এস আলম এবং সালমান রহমান, তারা কেমন করে হাজার হাজার কোটি টাকার সব জিনিসপত্র পেয়ে যাচ্ছেন, অ্যাকাউন্টেবিলিটি ছিল না। সেই অ্যাকাউন্টেবিলিটি আমরা পেতে চেয়েছিলাম। সালমান রহমান প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভ আমাদের নাই, কিন্তু তিনি আনঅ্যাকাউন্টেবল হবেন কেন? আবার ঠিক ইউনূস সাহেব যখন এলেন, 18 মাস থাকলেন, তার কোথায় অ্যাকাউন্টেবিলিটি ছিল? কিংবা যে আমাদের যে ছেলেরা অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্বে থাকলেন, তারাও যখন ক্ষমতার একটু ছোঁয়া পেলেন, সাথে সাথে তারা কিভাবে এমন এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, সেটা নিয়ে এখন প্রশ্ন তুলছে। সেখানেও তো অ্যাকাউন্টেবিলিটি নাই। ফলে আমাদের এখন দরকার কিন্তু ব্যক্তির প্রতি ক্ষোভের চাইতে, গোস্বার চাইতেও আমাদের কিন্তু দেখা দরকার যে কোথায় পদ্ধতির ত্রুটিটা কোথায়। সেটা যদি দূর করতে না পারে, সেখানে যাকেই বসান না কেন ঘুরে ফিরে ওই একই জিনিস হয়ে যাবে। এবং যে লাউ সেই কদু হওয়ার আগে তো বুঝতে হবে যে গাছটা একই বলে ওই ফলটা হয়েছে, আপনার নাম হয়তো আপনি চেঞ্জ করে দিয়েছেন। ফলে গাছটা চেঞ্জ না করে ফলের নাম চেঞ্জ করে কোনো খুব একটা লাভ হবে না। এই জন্য আমাদের বারবার আন্দোলনের মধ্যে দিয়ে এটাই আসে যে সরকার তুমি যেই হও, আমার জন্য তোমার কিছু করতে হবে না, কিন্তু আমার উপর যে অসুবিধাগুলো তৈরি হয়েছে সেগুলো দূর করার চেষ্টা করো। আর দ্বিতীয়ত, তুমি নিজের কাছে নিজে স্বচ্ছ থাকো। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, এই দুটো ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আসলে চলতে পারে না। আমাদের হাম পরিস্থিতিতে তো বেসামাল দেশ, আপনারাও খুব ছোটখাটো আকারে বলেছেন। সামনে সিজন হচ্ছে ডেঙ্গুর সিজন, একেবারেই বললাম যে মানে এরই মধ্যে তো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং পরিস্থিতি কি দেখছেন, কি বলবেন? কোনো প্রস্তুতি কি আছে আমাদের? এটা মানে খুব সেন্সিটিভ প্রশ্ন। প্রধানমন্ত্রী এটা খুব ভালো কাজ করেছেন। মশা মারার জন্য যে একটা প্রকল্প নিয়েছিল, সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোকজন আমেরিকা যাচ্ছিল এই কিভাবে মশা মারে সেটা প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন যে ডোবার পাশে বসে থাকলে মোটামুটি কিভাবে মশা মারা যায় এটা যেভাবে শেখা যাবে, এটা আমেরিকা যাওয়ার দরকার হবে না আর কি। তো এরকম মশা, এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত, মানে না, এটা খুবই নেতিবাচক একটা সিদ্ধান্ত। সিদ্ধান্তটা ইতিবাচক হয়নি। প্রথমত, প্রধানমন্ত্রী তার অধীনস্থ যে কোনো লোককেই যে কোনো কথা বলতে পারেন, কিন্তু এটা পাবলিকলি আসবে কেন? আর দ্বিতীয়ত, একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় একজন তারই দলের যিনি মেয়র, তো তাকে এইভাবে হ্যাঁ তাকে পাবলিকলি এইভাবে অপদস্থ করা, এটা রাজনীতির জন্য ভালো লক্ষণ না। থার্ডলি হলো যে চট্টগ্রাম অঞ্চলে যদি বিএনপির জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস কেউ করে থাকে, তিনি ডক্টর শাহাদাত। তো কাজেই এই মানুষটি যে কোনো কারণে এখনো প্রস্তাব আসছে, যা কিছু আছে প্রধানমন্ত্রীর কাছে ফাইল গেছে, প্রধানমন্ত্রী তার সঙ্গে অনেক
দুষ্টামি করতে পারেন, শাসন করতে পারেন, নানা কথা বলতে পারেন, হোয়াট এভার মেবি। এখন এখানে সেটা পাবলিকলি আসাটা মানে এটা প্রধানমন্ত্রীর জন্য, তার দপ্তরের জন্য একটা মানে ভালো উদাহরণ তৈরি হয় নাই। আর ডক্টর শাহাদাতের জন্য এটা খুবই একটা বিব্রতকর পরিস্থিতি। তার রাজনীতি শেষ, আগামীতে তার মনোনয়ন পাওয়া শেষ, আগামীতে তার জয়লাভ করা শেষ। মোটামুটি একটা জায়গাতেই বিএনপির ওখানে যে 4-5টি গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে এখন উনি এখানে সবচেয়ে মিসকিন গ্রুপে পরিণত হয়েছেন। ফলে এটা অনেকেই এটা আনন্দ প্রকাশ করছে, বাট এটা আমি ব্যক্তিগতভাবে প্রকাশ করি না। এখন যে কথা বলছিলাম যে আমাদের দেশে মশা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এই রোগগুলো মশার সাথে সম্পৃক্ত। 1 2 নম্বরে হলো যে এই ঢাকা শহর, আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই শহরটা এতটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, তিনি আর এই শহরে বসবাস করতে চান না। এখন এই শহরে আমি ধরুন যে এলাকাতে থাকি, মানে কি যে বড় বড় এক একটা মশা এবং মাছি, ইদানিংকালে এত মাছি কিন্তু ঢাকা শহরে ছিল না। তাহলে মনে করেন যে প্রকৃতিতে এই ধরনের ইনসেক্ট আছে, এগুলোর যে সার্ভাইভাল পাওয়ার অতীতে যে কোনো সময়ের চাইতে বেড়ে গেছে। এবং এগুলোর যে ডিস্টার্বিং পাওয়ার, মানে মশাগুলো যেভাবে সাইজে বড় হচ্ছে, যেভাবে এসে বাসার মধ্যে ঢুকছে, আপনাকে আক্রমণ করছে, কামড়াচ্ছে এবং যেভাবে রোগ জীবাণু ছড়াচ্ছে, এটা যে কোনো সময় একটা ন্যাশনাল এমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তো কাজেই সামনে যে ডেঙ্গুর সিজন আসছে, চিকুনগুনিয়া থেকে শুরু করে অন্য যে সকল মশাবাহিত রোগ আছে, এগুলোর ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখনও কাজটা শুরু করেনি। আওয়ামী লীগ জমানাতেও এই কাজগুলো ভালো হয়নি এবং অবাক করার ব্যাপার হলো দেশের প্রতিটি সিটি কর্পোরেশনে মশা মারার জন্য যে বাজেট থাকে, সেই বাজেটে অপর্যাপ্ত বাজেট, কিন্তু সেই অপর্যাপ্ত বাজেট থেকেও এরা চুরি করে, মানে মেশিনম্যান চুরি করে। যারা ছিটানো দরকার তারা ঠিকমতো ছিটায় না, যারা নাগরিক যে দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্বগুলো পালন করে না। আমি মনে করি যে সরকারের যে সিটি কর্পোরেশনগুলো এই মুহূর্তে সামনে রেখে, এমনি হামের যন্ত্রণায় আমরা সারা দেশের মানুষ অতিষ্ঠ, একটা জেনারেশনের মধ্যে প্যানিক তৈরি হয়েছে এবং 600 জন শিশু মারা গেছে, এই 600টা পরিবার রীতিমতো নিঃস্ব হয়ে গেছে। এবং এই মুহূর্তে যারা হাম দ্বারা আক্রান্ত হওয়ার পরে যারা ভালো হয়েছে তাদের সংখ্যা কয়েক লাখ আক্রান্ত হয়েছে। এই পরিবারগুলো এই হামের জীবাণু বহুদিন ধরে বহন করতে থাকবে। তার সঙ্গে সঙ্গে এই যে আগামীতে এটা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের যে সমস্যাগুলো চলতেছে শিশুর মধ্যে, নবজাতকদের মধ্যে, সেখানে যদি আবার এই নতুন করে আপনার মশাবাহিত রোগগুলো শুরু হয়ে যায় সামনের সিজনে, এটা সবার জন্য মানে সাধ্যের বাইরে চলে যাবে সবকিছু। এই জন্য আমি মনে করি সরকার একটু কষ্ট হলেও এখানে, কিন্তু 2 সিটি কর্পোরেশন 3 মাস ব্যাপী মানে ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে তারা মাঠে নেমেছে অলরেডি। না, আজকেই তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। ভালো, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে নেতিবাচক কোনো কথা চাই না, আমি বলি যে 2 সিটি কর্পোরেশন তারা তাদের দায়িত্ব পালন করুক, সুন্দরভাবে দায়িত্ব পালন করুক। শুধুমাত্র আমি বললাম যে দায়িত্ব পালনটা যেন অতীতের চাইতে ভালো হয়, সুন্দর হয়, হ্যাঁ দৃশ্যমান সুন্দর হয়, এবং আমরা যেন এটার উপকার পাই আর কি। এবং এটা রিয়েলি একটা সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, কি বলবেন আপনি? হাম পরিস্থিতিতে বেসামাল দেশ, ডেঙ্গুর প্রস্তুতি কেমন দেখছেন ডেঙ্গু মোকাবেলার? ডেঙ্গু কিন্তু আমাদের এই উপমহাদেশে কোনো নতুন সংক্রামক ব্যাধি নয়, মানে সংক্রামক ব্যাধি বলবো মশাবাহিত ব্যাধি নয়। এটার ইতিহাস দেখলে আমরা প্রায় 200 বছর ধরে এটা দেখছি। 1950-এর পরে এটা তীব্রতা বেড়ে যায়, আর গত 30-40 বছর ধরে কখনো কখনো এটা মহামারীর রূপে আবির্ভূত হয়। এর কারণটা কি তাহলে? এর কারণ হতে পারে এই যে প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, সেই মাত্রার কম ব্যবহার করলে সেই অসুখ সারে না, বরঞ্চ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। যে পরিমাণ ওষুধের মিশ্রণ দিয়ে এটা স্প্রে করলে মশা মরবে, সেখানে যদি মানে আমরা তো ভেজালে অভ্যস্ত, ওজনে কম দিতে অভ্যস্ত, ফলে সেখানে যদি ওষুধটা ভেজাল থাকে এবং তার পরিমাণ যদি কম হয়, তাহলে ওই মশা কিন্তু তার রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আরও বেড়ে যায়, ফলে তখন সে আর ওটাতে মরবে না। অনেক সময় অনেকে দুঃখ করে বলে বা গল্প করে বলে বা উপহাস করে বলে যে মশা তাড়াবার জন্য কয়েল লাগালাম, দেখি কয়েলের উপরেই মশা বসে গান গাচ্ছে। তার মানে এটা কাজ হয় না। একটা উৎকট গন্ধ হয়, রুমে কয়েল জ্বালালে সেই কয়েলের গন্ধ শার্টে 2 দিন পর্যন্ত লেগে থাকে সাধারণ মানুষের, ফলে একটা উৎকট গন্ধ পাচ্ছি কিন্তু মশা যাচ্ছে না। ফগার মেশিন এটা একদম একটা অবাস্তব পরিকল্পনা, তার মধ্যে এখানে ছিল প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা, ফলে এইটা দিয়েও আসলে মশা মারা যায়নি। এর ফল হয়েছে উল্টোটা,
চিকুনগুনিয়া ডেঙ্গু চলে যাবে, তারপরেই হবে সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে চিকুনগুনিয়ার সিজন। ফলে বছরের কোন সময় তার প্রকোপ বাড়ে এবং কোন সময় তাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা তো আমরা একবার এখন জানা জিনিসকে আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা একটা দেখতে হবে। আর হামের বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে এই যে টিকা নিয়ে বারবার আমাদেরকে সতর্ক করার পরে দুই ধরনের প্রশ্ন আমরা দেখেছি। একটা হচ্ছে যে সরকারের দিক থেকে অবহেলা, সেটা সরকার বলেছে যে হবে না, এবার আর অত বেশি হবে না, আমাদের তো আগে তো টিকার সাকসেস রেট আমাদের অনেক বেশি, এই কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে উপেক্ষা করেছে। আর একদল বলতে শুরু করেছে যে এই সমস্ত টিকা ফিকা এগুলো ঠিক না, এগুলো নাসারাদের দেশের জিনিস, এগুলো দিলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। ফলে টিকা বিরোধীও একটা ক্যাম্পেইন কিন্তু আমাদের এখানে আছে। ফলে দুই দিক থেকে কিন্তু একটা বিষয় মোকাবেলা করতে হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে হামে মৃত্যুবরণ করেছে যারা, তাদের একটা বিরাট অংশ হচ্ছে একদম দরিদ্র মানুষ। তাদের একদিকে দারিদ্র, মায়ের অপুষ্টি, আর একদিকে হামের প্রাদুর্ভাব এবং শিশুর পুষ্টিহীনতা। হ্যাঁ, এই যে পুষ্টিহীনতা এবং হাম, এই দুটো মিলেই কিন্তু মৃত্যুটা বাড়িয়ে তুলেছে। ফলে পুষ্টিটা নাই কেন? তার মায়ের শরীরেই তো পুষ্টি নাই। মায়ের পুষ্টি নাই কেন? তাদের রোজগার কম, এটা একটা দিক। তার সঙ্গে যুক্ত হয়ে আছে কুসংস্কার, যে এই টিকা ফিকা দেওয়া যাবে না। কিন্তু আপনার খেয়াল করে দেখবেন যারা এই সমস্ত কুসংস্কার ছড়ায় তারা কিন্তু নিজেরা খুবই সুরক্ষিত, তাদের শরীর স্বাস্থ্য ভালো, তাদের সুরক্ষিত থাকে, কিন্তু শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষের দ্বারা এফেক্টেড হয়। ফলে এই যে হামের প্রভাবটা আমরা দেখলাম, ভবিষ্যতে আমরা এই আতঙ্কের মধ্যে আছি। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, আমরা মনে করি শুধুমাত্র ভয় দেখানোটাই সরকারের কাজ নয়, সরকারের কাজ হচ্ছে মানুষকে আশ্বস্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপটা নেয়। জি, অসংখ্য ধন্যবাদ। গোলাম আলা রনি, সাম্প্রতিক সময়ে একটা নতুন উপসর্গ বাংলাদেশকে ভাবিয়ে তুলছে, সেটি হচ্ছে সীমান্তে পুশব্যাকের যে ব্যবস্থা। প্রতিদিনেই বিভিন্ন সীমান্তে, আমাদের সীমান্তের তো বেশিরভাগ এলাকাই ভারত জুড়ে আছে, ভারত থেকে পুশ ইনের চেষ্টা করছে বিজেপি। অত্যন্ত সাহসের সঙ্গে অনেকগুলো জায়গায় মোকাবেলা করছে, ফেস করছে। তো বিষয়টি কেন হঠাৎ করে ভারত এই আগ্রাসী হয়ে উঠলো কেন? এটা ভারতের আসলে একটা ভুল সিদ্ধান্ত। এতে করে ভারত, আমি বুঝি না, দিল্লি যে কাজগুলো করছে বা পশ্চিমবঙ্গ সরকার, অন্যান্য যে সকল সীমান্তে যে সকল সরকার আছে তারা যে কাজগুলো করছে, এতে করে সরকারের কিন্তু আমাদের বাংলাদেশের যে সরকার, তারেক রহমান সাহেবের সরকার, তার সরকারের জনপ্রিয়তা বাড়বে। এই কারণ হলো যে এই যে পুশিন ঠেকিয়ে দিচ্ছে, সবাই বলার চেষ্টা করছে দেখো দেখো দেখো, বিজেপি বাবা, আর বিজেপি ওরে বাবা বাবা, এটা সত্যিকার বীর, এরা বীর সেনানী। প্রতিদিনই মানে তাদের যে সকল ভিডিও সোশ্যাল অনলাইনে চলে আসছে, সবাই বলছে যে বাঘের বাচ্চা। আর আগের শেখ হাসিনা সরকারকে গালাগাল করছে যে ওই আমলে এরা সবসময় করতো কি, পকেটে অস্ত্র রাখতো, গুলি থাকতো না, গোলাবারও থাকতো না, এরা গিয়ে বিজিবি, মানে বাংলাদেশের বিজিবি গিয়ে ওখানে বিএসএফ এর পা ধরে বসে থাকতো, এর ঘটনা। তো সেইখানে ধরেন আগের সরকারকে তো মানে যাকে বলে দিল্লি খুব ভালোবাসতো। এখন এই যে তারা যে কাজগুলো করছে, এতে শেখ হাসিনার বদনাম হচ্ছে, আওয়ামী লীগের 12টা বাজছে, বর্তমান সরকারের জনপ্রিয়তা বাড়ছে এবং বিজেপির যে বীরত্ব, সাহস ক্রমান্বয়ে বেড়ে গেছে। এখন বিজেপির অনেক যারা লোকজন আছে, আমাদের দেখেন এর আগে একটা বৌমারি যুদ্ধ হয়েছিল, বিখ্যাত সেই ব্যাটেল, সেখানে বহু সংখ্যক 700-800 নাকি বিএসএফকে মেরে ফেলা হয়েছিল, ওই যে ফজলুর রহমান সাহেব যখন ডিজি ছিলেন। তো ওটা বিএনপির জমানাতে সংগঠিত একটা ঘটনা। এটা এখনও তৎকালীন বিডিআরের একটা গ্লোরিয়াস ভিক্টোরি মনে করা হয়। এবং ওই কারণে বিডিআরকে দেখলেই বিএসএফ সবসময় থরথর করে কাঁপতো, এবং বলা হয়ে থাকে যে ওই একটি ঘটনার কারণেই মূলত বিডিআর যে মিউটিনিটা, এটা ভারতীয় কর্তৃপক্ষ চক্রান্ত করে ঘটিয়েছে। এখন এই যে পুশিন, এটা সম্ভব না, এটা সম্ভব না। এর কারণ হলো বেশিরভাগ এলাকা তো তারা কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে রেখেছে, আর যে সমস্ত এলাকা এখন ওপেন করে রেখেছে, সেখানে আমাদের যারা বাংলাদেশের সীমান্তের যারা জনগণ আছে এবং এখন যারা বিজিবি আছেন, তারা এতটা ইউনাইটেড, এবং যেহেতু জনগণের প্রশংসা পাচ্ছে, মিডিয়ার কভারেজ পাচ্ছে, ফলে পুশিন একটাও হবে না, উল্টোভাবে তারেক রহমান সাহেবের সরকার জনপ্রিয় হয়ে পড়বে। এবং আমাদের এই যে এখন এই ঘটনা যদি ডেইলি এরকম ঘটতে থাকে, ডেইলি, যেমন কোনো দিন যদি এরকম পুশিন করছে, দেখলাম যে একজন বলছে যে এই গুলি কর, মানে আমাদের বিজেপি বলছে গুলি কর, এটাও লোকজন খুশি, আরে গুলি করে না কেন এখনো, গুলি করুক না কেন এখনো। তারপর শেষে বিএসএফ এর সাথে কথা বলতেছে, লোকজন বলতেছে কিসের কথা, চড় মারো গালের উপর, আচ্ছা মতো গালের উপর চাটাং করে চড় মেরে দাও। তো এই যে মানুষের মধ্যে যে আগ্রহ, এর মধ্যে মানুষ ভুলে যাবে যে বিদ্যুতের দাম বেড়ে গেছে, চিকুনগুনিয়া হয়েছে, ডেঙ্গু হয়েছে, এই জিনিসগুলো মানুষ ভুলে গিয়ে ওঠে নিয়ে মানুষ আনন্দে থাকবে। এখন ভারত জেনে শুনে তারা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে তারেক রহমান সাহেবকে জনপ্রিয় করছে কিনা এটা আমি বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, এই সীমান্তের উত্তেজনা নিয়ে আপনি কি বলবেন? সীমান্তে দেখুন, একদিকে পুশিন করা হচ্ছে অথবা আমরা পুশিন ঠেকানোর চেষ্টা করছি,
আরেকদিকে কিন্তু সীমান্তে চোরাচালান থেমে নাই। 2025 সালে শুধু চোরাচালানি মাল জব্দ করা হয়েছে 1908 কোটি টাকা। 2025 সালে। তাহলে তার মানে এই পরিমাণ জব্দ করা হয়েছে, তাহলে আর বাজারে ঢুকেছে কত? বাজারে ফেন্সিডিল পাওয়া যাচ্ছে, ইয়াবা পাওয়া যাচ্ছে, মাদকের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। সেগুলো কোন দিক দিয়ে আসে? আচ্ছা, তাহলে সীমান্ত আমাদের তো ভারতের সঙ্গে 4007 কিলোমিটার দীর্ঘ সীমানা। এটা বোধহয় পৃথিবীতে এত দীর্ঘ সীমানা খুব কম দেশের সঙ্গেই আছে। এই পুরো সীমানা জুড়ে কতক্ষণ কত জায়গায় পুশিন করবে, ফলে কিছু কিছু জায়গায় পুশিনের চেষ্টা করে একটা অ্যাটেনশন ডাইভার্সন হবে, বাকি জায়গায় তাদের ঠিকই চোরাচালানটা, সীমান্ত চোরাচালানটা চলতেই থাকবে। এখন ধরুন গরু ওরা পাঠাবে না, গরুতে সমস্যা, কিন্তু ফেন্সিডিল পাঠাতে কোনো সমস্যা নেই। গরুতে এখন বাংলাদেশ কিন্তু আবার স্বাবলম্বীও। এবার কুরবানি তো সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা সেটা বলতে চাই যে ঠিক আছে, আমাদের তেল, মশলা, চিনি, এমন কি জিনিস আছে যেটা সীমান্ত চোরাচালানের মধ্যে নাই? তাহলে কাঁটাতারের বেড়া দিয়ে তো চোরাচালান বন্ধ হয় না। কাঁটাতারের বেড়া দিয়ে তাহলে কি হয়? একটা দেশকে অপমান করা হয়। কিন্তু সীমান্তের যে ধরনের অপরাধ, মানুষকে অপমান করা যায় কিন্তু অপরাধ তো আর দমন করা যায় না। কিংবা খেয়াল করে দেখুন, আমাদের মায়ানমারের সীমান্ত খুব অল্প একটা সীমান্ত, এইটুকু সীমান্তে আমাদের খুবই সতর্ক প্রহরা আছে না? তারপর মায়ানমার থেকে ইয়াবা আসে কোন দিক দিয়ে? তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই পুশিন এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। একদল সাধারণ মানুষের জীবন নিয়ে একটা ছিনিমিনি খেলা হয়। একদল উচ্ছেদ হওয়া মানুষ, তাদেরকে প্রতি মুহূর্তে বন্দুকের দিকে ঠেলে দাও, এবং আমাদের জনগণ বলছে গুলি করতে। গুলিটা কাকে করবে? ওই অসহায় মানুষটাকে তো করবে। যে অসহায় মানুষটাকে কোনো জায়গা থেকে তো ধরে নিয়ে এসে তাকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমানায়, বাংলাদেশের বর্ডার গার্ড আবার ঠেলে দিচ্ছে তাকে ভারতে। মানে একদল অসহায় মানুষের মানবিক মূল্যবোধ বলি, মানবতাবাদী মানে তার যে মানবিক অধিকার বলি, সব কিছু যেমন শেষ হয়ে যাচ্ছে। এই কাজটা করছে কে? ভারত এই কাজটা করছে একটা পলিটিক্যাল এজেন্ডার অংশ হিসাবে। এবং এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের নানা ধরনের যে অমীমাংসিত বিষয় আছে, কতগুলো বিষয় আছে। আমাদের পানি নিয়ে সমস্যা আছে, আমাদের সীমান্ত সমস্যা আছে, আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে অসমতার সমস্যা আছে। সব আলোচনা শেষ পর্যন্ত গিয়ে ওই পুশ আউটের মধ্যে গিয়ে থেকে যাবে। তাহলে আমরা মনে করি এই জন্য যে এটা একটা চূড়ান্ত মানবতা বিরোধী কাজ, পুশিনের নামে একদল অসহায় মানুষকে বন্দুকের নলে ফেলে দেওয়া। আর আরেকদিকে এইদিকে পুশিন নাটক হচ্ছে, কিন্তু যেটা বন্ধ করা দরকার মাদক চোরাচালানটা, সেইটা কিন্তু তারা বন্ধ করছে না। ওইটা জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার। জি, গোলাম আল অরণি, আপনার কাছে আবার ফিরি। সংসদীয় গণতন্ত্রের চর্চাটা আপনি কেমন দেখছেন? বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। আমাদের মানে সার্বিক যে কি বলবেন আপনি সংসদ? না, প্রথমত গত যে সংসদগুলো হয়েছে সেই সংসদ প্রাণবন্ত ছিল, আলাপ আলোচনা ছিল, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, এবং আমরা এগুলো এনজয় করেছি। জামাতের যারা লোকজন আছে তারা নতুন নতুন অনেকে টুকটাক ভুল করেছে, এবং বুড়ো মানুষ যখন ভুল করে, আমরা যারা বাচ্চা ছেলে তারা খুব মজা পায় যে বুড়ো মানুষ ভুল করেছে। তো জামাতের বয়স্ক বয়স্ক মানুষ নতুন আসছে, তারা পড়তেছে, স্পিকার তাদেরকে বলছে যে এটা দেখে পড়া যাবে না, এটা পারবে না। এই এজ এ দৃশ্যমান এই জিনিসগুলো আমাদেরকে ভালো লেগেছে। কিন্তু সমস্যা হয়ে গেলো যে এর পেছনে যে কথাগুলো শোনা যাচ্ছে সেটা হলো যেটা আমি এবং মামুদের সংসদ, এটা আমরা বলি না, এই পার্লামেন্টের মধ্যেই তারা লোকজন বলছে। তারপরে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় আসছে, ম্যানিপুলেশন করে আসছে, ম্যাটিকুলাস ডিজাইনে আসছে। তো আমার কাছে মনে হয় যে এই কথাগুলো না বলে যদি সরকারি দল যারা ট্রেজারি বেঞ্চে রয়েছে তারা সরকারি দলই থাকুক, আর যারা বিরোধী দল রয়েছে তারা যেন অতীতের মতো গৃহপালিত বিরোধী দল না হয়, বা আমি বা মামুদের মানে আমি এবং মামুরা মিলে এটা অভিনয় করছি, এই অভিনয় যেন না হয়, আর এবং অভিনয় যেন জনসম্মুখে ধরা না পড়ে। তাহলে আমরা সবাই বেজ্জতি হয়ে যাব। বিকজ সত্যি কথা, শেখ হাসিনা যদি দিল্লিতে বসে আমাদেরকে নিয়ে টিটকারি করে, হাসাহাসি করে, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসার চেষ্টা করে, এবং এসা যদি আমাদের ব্যর্থতার কারণে ফিরে আসে, অবশ্যই আমরা ব্যর্থ না হলে তো ফিরে আসার কোনো রিজন নাই, তাহলে এটা আমাদের জন্য ভীষণ রকম একটা অপমান হয়ে যাবে যারা কাজ করে। এই জন্য আমরা চাই যে সংসদ দায়িত্ববান হোক, সুষ্ঠুভাবে চলুক, যে যার দায়িত্ব আল্লাহর হস্তে পালন করুক, এবং বিরোধী দলের মতো করে করুক, এবং সব কিছু জনকল্যাণে হোক, জনগণের কল্যাণে হোক, এরকম একটা এক্সপেকটেশন আমার এই পার্লামেন্টের কাছে। অসংখ্য ধন্যবাদ।